আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে জুলজির প্রথম অধ্যায়ে যে একটা অংশ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এই অধ্যায়টা আহ, কি সম্পর্কে বলা আছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো খুবই অল্প সময়। এখন দেখা যাক এই সম্পর্কে আমরা কি কি জানতে পারি। তার আগে বলে দেওয়া দরকার, এই ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু পুরো অধ্যায়ের বিস্তারিত সম্পর্কে জানতে নাও পারতে পারি, কারণ এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এখানে বলা হবে। সুতরাং এটি রিভিশন দেওয়ার জন্য খুবই উপযুক্ত হবে আশা করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখানে আমরা এই প্রথম অধ্যায়ের কিছু দাগানো লাইন আছে, এগুলো আমরা পড়বো। প্রথমে দেখা যাবে এই অধ্যায়টার নাম কি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই প্রাণীর বিভিন্নতা আর শ্রেণীবিন্যাস এখানে বলতে বোঝানো হচ্ছে যে এই প্রাণী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। আমাদের যে পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত। এই বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে এই অধ্যায়ে আমরা জানতে পারবো। আর আর বিভিন্ন এলাকা ভিত্তিতে প্রাণী, বিভিন্ন ভিত্তিতে প্রাণী বিভিন্ন হতে পারে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথম লাইনটা এখানে বলা আছে যে জীববিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। কয়টি ভাস্কুলার উদ্ভিদ, কয় 2,70,000 এবং 15 লক্ষ প্রাণী শনাক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখা যাক প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি সেটা এখানে লেখা হয়েছে। যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তুস্থানগত বিভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। আচ্ছা, এখানে আমরা কি বুঝলাম যে জলচর, স্থলচর, খেচর প্রাণীর মধ্যে মানে হলো জলচর মানে যারা জলে বাস করে, স্থলচর স্থলে বাস করে, খেচর মানে যারা আকাশে ওড়ে মানে পাখিটাই। যে জিনগত মানে এক একটা প্রাণীর মধ্যে, একই প্রজাতির মধ্যে বিভিন্ন প্রাণীর জিনের বিভিন্ন রকম পার্থক্য থাকতে পারে। এখানে প্রজাতিগত পার্থক্য বলতে বোঝায় যে বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য। বাস্তুস্থানগত বলতে বোঝায় যে বিভিন্ন এলাকাগত কারণে এখানে বিভিন্ন পার্থক্য দেখা যায়। আচ্ছা, এইগুলোই এই যে বিভিন্ন কারণে যে পার্থক্য সৃষ্টি হয় সেটি হলো প্রাণী বৈচিত্র্য। আচ্ছা, এরপরে কি আছে সেটা আমরা দেখি। এর পরবর্তী পৃষ্ঠা আসছে যে প্রাণী বৈচিত্র্য বিভিন্ন প্রকারভেদ রয়েছে, মানে কি কি কিসের কিসের ভিত্তিতে প্রাণী বৈচিত্র্য দেখা যায় সেটি আমরা এখন জানবো। এখানে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। সেটি হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন এই যে জিনগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি, যে এই জিনগত বৈচিত্র্য বলতে যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে মানে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে মানে একই প্রজাতি থাকবে মানে অন্তঃপ্রজাতি। অর্থাৎ একই প্রজাতি কিন্তু তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। যে অন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির ভিতরে যে পার্থক্য গুলো দেখা যায় সেটি হলো জিনগত পার্থক্য। আচ্ছা দেখেন, আমরা যে মানুষ, আমরা আমাদের সবাইকে দেখতে কি একরকম? আমাদের ধরেন দুইটা কান আছে, নাক আছে, চোখ আছে, কিন্তু সবার চোখ কিন্তু আলাদা রকমের দেখতে হয়, সবার নাক কিন্তু আলাদা দেখতে হয়, সবার কান কিন্তু আলাদা দেখতে হয়, সবার চেহারা আলাদা হয়। এই যে পার্থক্য গুলো সৃষ্টি হচ্ছে এগুলো হলো জিনগত পার্থক্য। এইগুলোর পার্থক্যের কারণ হলো জিন অর্থাৎ ডিএনএ আরএনএ, যেগুলো এগুলোর কারণে এই পার্থক্য সৃষ্টি হয়। সেহেতু এটি আন্তঃপ্রজাতিক পার্থক্য। এটুকু জানলে আমাদের যথেষ্ট। আচ্ছা, এরপরে হলো প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ যে বিভিন্ন প্রজাতি, ধরেন আমরা একটা মানুষ প্রজাতি বা গরু ছাগল, যত আলাদা আলাদা প্রজাতি সেই সকল প্রজাতির মধ্যে যে পার্থক্য সেটাই হলো প্রজাতিগত পার্থক্য। অর্থাৎ একটা হাঁসের সাথে একটা মানুষের যেরকম পার্থক্য আছে সেটাই হলো প্রজাতিগত পার্থক্য। এখানে কি বোঝাচ্ছে, সংজ্ঞাটা কি বলছে এখানে দেখি। যে ভিন্ন ভিন্ন প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে অন্তঃপ্রজাতিক, অর্থাৎ একই প্রজাতির সদস্যদের বৈশিষ্ট্যগত পার্থক্য। আবার আন্তঃপ্রজাতিক মানে ভিন্ন প্রজাতি, মানে এখানে এই প্রজাতিগত পার্থক্যের মধ্যে অন্তঃপ্রজাতিক মানে নিজের প্রজাতির মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায় সেটি এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, আন্তঃপ্রজাতিক অর্থাৎ ভিন্ন ভিন্ন যে প্রজাতি, আমি যেটা বললাম যে হাঁস মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে, এই সকল যে পার্থক্যের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় সেটি হলো প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, এই যে এখানে আর একটা কথা লেখা আছে ইম্পর্টেন্ট, এই এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সে অঞ্চলে সাধারণভাবে জীব বৈচিত্র্য হটস্পট হিসেবে পরিচিত। মানে যে অঞ্চলে ধরেন প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায়, অর্থাৎ একটা প্রজাতির মধ্যে নানা পার্থক্য থাকে বা একাধিক প্রজাতি একটা অঞ্চলে বসবাস করে,
সে সকল যে স্থান সেগুলোকে আমাদের বলা হয় জীব বৈচিত্র্য হটস্পট। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, এখানে বিভিন্ন সময় অবজেক্টিভ আসে, এটা পড়ে রাখা উচিত আমাদের। আচ্ছা, এরপরে কি বলছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে আমি যেটা আজ প্রথমে বলছিলাম যে একটি এলাকায় এক এক এলাকায় এক এক রকমের মানে এক এক ধরনের প্রজাতি এক এক রকম দেখতে। যেরকম দেখেন আমাদের যে এশিয়ার মধ্যে মানুষ দেখতে অনেকটা শ্যামলা বর্ণ। আবার দেখেন আপনি ইউরোপ আমেরিকায় যান, ওয়েস্টে যান, সেখানে দেখবেন মানুষ দেখতে অনেকটা তারা হলো অনেকটা সাদা সাদা, তারা হলো শ্বেত বর্ণ। কিন্তু আবার দেখেন যে আফ্রিকার দিকে যান, সেখানে কিন্তু আবার নিগ্রো। সেহেতু এলাকা ভিত্তিতে মানুষের দেহের যে কালার চেঞ্জ হচ্ছে, এরকম করে বিভিন্ন প্রজাতির মধ্যে চেঞ্জ আসে। যে এলাকা ভিত্তিতে যে বৈচিত্র্য দেখা যায় সেইটি হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এখানে বাস্তুতন্ত্র হচ্ছে এই তো বোঝা গেল। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ, পুষ্টি চক্রের বৈচিত্র্য। আচ্ছা, ব্লা ব্লা ব্লা, আচ্ছা অনেক কিছু আছে, এগুলো পড়ে নেবেন, সংজ্ঞা মুখস্থ করবেন, মানে মেন ব্যাপারটা হলো ওইটা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আহ তথ্য আছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের ভিন্নতা লক্ষ্য করে। সেজন্য এই প্রাণীবিদ্যার জনক বলা হয় কাকে? অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল। আচ্ছা, এই যে অ্যারিস্টটল আরো কি করে যে তিনি হলো লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের অ্যানেমিয়া এবং লাল রক্তহীন অমেরুদণ্ডী প্রাণীদের অ্যানেমিয়া দুটি দলে ভাগ করে। এজন্য মানে তিনি সর্বপ্রথম আহ প্রাণীবিদ্যার যে বিভিন্ন প্রকার বৈচিত্র্য, বিভিন্ন প্রকার যে শ্রেণী বিভাগ শুরু করছিলেন। আচ্ছা, এর পরবর্তীতে পরবর্তীতে দেখা যাক। আচ্ছা, এরপরে যে প্রাণী শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তি যে কি, সেগুলো আমরা এখানে দেখানো হচ্ছে যে দেহের আকারের উপর ভিত্তি করে বিভিন্ন পার্থক্য দেখা যায়। সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে, জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে, ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, এগুলো আমরা সবই পর্বত দেখবো। এখানে সেরকম পড়লাম না, এটি পরবর্তীতে বিস্তারিত বলা হচ্ছে। আচ্ছা, দেহের আকারের উপর ভিত্তি করে এই প্রাণীদেরকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। যে আনুবীক্ষণিক প্রাণী আর আনুবীক্ষণিক প্রাণী অর্থাৎ যেগুলো অনেক ছোট, মানে অনেক ক্ষুদ্র, যাদের খালি চোখে দেখা যায় না, সেগুলো হলো আনুবীক্ষণিক প্রাণী। এই যে আনুবীক্ষণিক প্রাণী মাইক্রো অ্যানিমেল। আর এসব প্রাণী এতই ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। যারা মাছের ফুলকার প্রোটিন জীবাণু, মানে এখানে জীবাণু ব্যাকটেরিয়া এগুলোকে বোঝানো হচ্ছে। বৃহত্তর প্রাণী বলতে আমরা, এই গরু ছাগল যা আমরা খালি চোখে দেখতে পাই সেটি হলো বৃহত্তর প্রাণী। এইটাই যে রাকের উপর ভিত্তি করে। আবার এরপরে সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে আবার এখানে চার ভাগে বিভক্ত করা হয়। সরি সরি, তিন ভাগে বিভক্ত করা হয়, চার ভাগে বিভক্ত করা হয়, ঠিকই আছে। কোষীয় মাত্রার গঠন অর্থাৎ যাদের শুধুমাত্র একটি কোষ থাকে, অর্থাৎ তাদের খালি চোখে দেখা যায় না, সেটি হলো কোষীয় মাত্রার গঠন। তো পরীক্ষা পরবর্তী প্রাণী এই ধরনের সদস্য হয়। আচ্ছা, মানে যেদিন দেবন। আচ্ছা আচ্ছা, তারপরে কোষ টিস্যু মাত্রা গঠন অর্থাৎ একাধিক কোষ যুক্ত হয়ে যে টিস্যু গঠন করে। এই টিস্যু দিয়ে মানে তাদের তাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু টিস্যু যাদের থাকে তারা হলো কোষ টিস্যু মাত্রার গঠন। এখানে নিডারিয়া পরবর্তী প্রাণীদের এই গঠন দেখা যায়, অর্থাৎ পরিখেরাদের হলো কোষীয় মাত্রার গঠন, আর নিডারিয়াদের হলো কোষ টিস্যু মাত্রার গঠন। নিডারিয়াদের কি? কোষ টিস্যু মাত্রার গঠন। আচ্ছা, এরপরে আছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন অর্থাৎ একাধিক টিস্যু যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অঙ্গ সৃষ্টি হয়। এই অঙ্গ যখন সৃষ্টি হয়, যে যাদের অঙ্গ থাকে তাদেরকেই বলা হয়, তাদের যে গঠন তাদের বলে টিস্যু অঙ্গ মাত্রা গঠন। এখানে যে প্লাটিহেলমিনথেস নির্দেশে যে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, সেই কৃমিগুলো এই মাত্রার গঠনে অন্তর্ভুক্ত। অর্থাৎ পরিফেরা হলো কোষীয় মাত্রা, নিডারিয়া কোষ টিস্যু, আর টিস্যু অঙ্গ হলো প্লাটিহেলমিনথেস। আচ্ছা, অঙ্গতন্ত্র মাত্রা কি জানেন? অঙ্গতন্ত্র মাত্রা মানে আমরা, মানে যাদের অঙ্গ একাধিক অঙ্গ যুক্ত হয়ে হয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়েছে। অর্থাৎ এখানে নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত, এই যে পর্ব নম্বর 4 থেকে 6, মানে 4 থেকে 9, নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত যত আমাদের যে শ্রেণী আছে সেগুলো সবগুলোই অঙ্গতন্ত্র মাত্রার কথা। আচ্ছা, এইগুলো আমরা জানলাম।
এবার আসা যাক, আমি এখানে একটা জিনিস কি স্কিপ করে গেছি। ছিল ছিল কি, এটা আপাতত আমি স্কিপ করছি। আহ, কারণ আমি হলো সম্পূর্ণ আমরা এটা এখানে কভার করবো না, আগে বলছি যে এটা আমি খুবই সংক্ষিপ্ত রাখার চেষ্টা করছি। যেটা লাগে সেটা আমরা দেখছি এখানে, যে ক্লিভেজ জিনিসটা কি সেটা দেখি আমরা। যে আমাদের যখন ধরেন আমরা একটা পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন হয়, তখন যে যেটি গঠন হয় সেটিকে বলা হয় কি জাইগোট। জাইগোট। আর এই জাইগোট যখন মায়ের গর্ভে থাকে এবং এই গর্ভে থেকে মাইটোসিস বিভাজন হয়, তখন সেই বিভাজনকে বলে ক্লিভেজ। আচ্ছা, এই প্রতিবার ক্লিভেজের ফলে ব্লাস্টোমিয়া সৃষ্টি হয়। ব্লাস্টোমিয়া মানে কি? এটি মিয়ার মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখানে আহ প্রতিটি এই জাইগোটের যে মাইটোসিস বিভাজন হয়, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বাড়তে থাকে, এই অংশগুলোকে বলে ব্লাস্টোমিয়া। এই দেখেন এখানে ব্লাস্ট ব্লাস্ট মানে অপরিণত কোষ, মানে ক্ষুদ্র যে কোষ সেগুলোই হলো ব্লাস্ট। আর সাইট মানে পরিণত কোষ। সেজন্য এই যে ব্লাস্টোমিয়ার বলছে সেগুলো তাহলে অপরিণত কোষ হবে অবশ্যই। যে অরিও ক্লিভেজ কি, এখানে ক্লিভেজ আবার দেখেন তিন প্রকার: অরিও ক্লিভেজ, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। এই যে অরিও ক্লিভেজের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লিভেজ ব্লাস্টোমিয়ার গুলো সবসময় সুষম দ্রুত অরিওভাবে বিন্যস্ত থাকে। অর্থাৎ আহ মাইটোসিস বিভাজন যেহেতু হবে, তাহলে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম করে ভাঙতে থাকবে। সেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লিভেজ অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম করে করে ব্লাস্টোমিয়ার গুলো সুষম দূরত্বে, অর্থাৎ এখানে একটা মধ্যবিন্দু থাকবে আর চারদিকে এরকম করে সাজানো থাকবে। চারদিকে এগুলো এরকম সাজানো থাকবে। এভাবে যখন বিন্যস্ত থাকে তখন যে ক্লিভেজটা বলে সেটাকে বলে অরিও ক্লিভেজ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা ওই অরিও ক্লিভেজ দেখায়। আচ্ছা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হলো প্রথম ও দ্বিতীয় ক্লিভেজ অরিও, অর্থাৎ ওই যে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এভাবে হবে। কিন্তু তৃতীয় ক্লিভেজের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় ক্লিভেজ হবে মানে এখানে আটটা বিভক্ত হয়ে যাবে। তারপর যে বিভক্ত হওয়ার পরে এরকম মধ্যিখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দ্বিপার্শ্বীয় ভাবে ভাগ হয়ে যাবে। এই একেই বলে হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। হ্যাঁ, এই মধ্যক বরাবর ভাগ হয়ে যায়, তাই দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এটার উদাহরণ হলো আমরা কর্ডাটা চর্বিল ক্লিভেজ। অর্থাৎ এখানে প্রথম ও দ্বিতীয় ক্লিভেজ অরীয় ভাবে হবে। আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু তারপরে তৃতীয় ক্লিভেজের চক্রাকারে ঘূর্ণনের মধ্যে স্থান পরিবর্তন করে। অর্থাৎ আমরা যে এখানে দেখলাম যে একটা এতে থাকে যে একটা উম, সুষমভাবে বিন্যস্ত থাকে, কিন্তু এই যে সরল ক্লিভেজের ক্ষেত্রে একটা এখানে, 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 মানে সবকিছু ঘুরাই ফিরাই যাবে, মানে এটা কোনো ঠিকঠাক থাকবে না। বুঝছি আমরা। আচ্ছা, ঠিক আছে। উম, এরপরে পঞ্চম পৃষ্ঠা আমরা দেখি কি আছে। এরপর আছে খণ্ডকান। খণ্ডকান জিনিসটা কি সেটা এখন আমরা দেখি। যদি কোনো প্রাণীর দেহ লম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তাকে খণ্ডকান বলে। অর্থাৎ প্রতিটা প্রাণীর, এক এক প্রাণীর এক এক রকম খণ্ডকান থাকে। যেরকম এখানে খণ্ডকান তিন প্রকার। আহ মানে প্রাণীর দেহকে খণ্ড করা যায় লম্ব অক্ষ বরাবর, এই একাধিক খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে যেটা গঠিত হয় সেটাকে খণ্ডীকরণ বলে। আর সেখানে খণ্ডকান ইংলিশ হলো মেটাবলিজম, এটি ইম্পর্টেন্ট, বা সেগমেন্টেশন। আচ্ছা, আর খণ্ডকান আবার তিন প্রকার: সমখণ্ডকান অর্থাৎ হোমোনোমাস মেটামিয়ান। এখানে হোমো মানে সবসময় সমান, আর হেটারো মানে ভিন্ন। এটা আমরা জানি বায়োলজির ভাষায়। সেজন্য সমখণ্ডকান যেহেতু বলছে, সেজন্য হোমোনোমাস মেটামিয়ান। এটার উদাহরণ হলো কেঁচো যোগ, কারণ এগুলোর এই খণ্ডগুলো সমান থাকে, মানে ছোট ছোট রিং রিং থাকে কেঁচোতে। আচ্ছা, অসম খণ্ডকার এটি হলো প্রথম। আচ্ছা, আর কিছু কিছু আছে যে খণ্ডকায়ন হয় না, যে পতঙ্গ দেখবা অসম খণ্ডকায়ন হয়, কারণ এই যে বক্ষ থাকে, আবার ধরো মাথা থাকে, বক্ষ থাকে, শির, বক্ষ, উদর থাকে, এরকম আলাদা আলাদা, কিন্তু খণ্ডগুলো কিন্তু সমান না। কিন্তু আবার কিছু দেখো খণ্ডগুলো না একদম গোল গোল সমান 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 থাকে। সেহেতু এখানে সমখণ্ডকান কেঁচো যোগের ক্ষেত্রে, আর অসমখণ্ড পতঙ্গ, আর খণ্ডকান বিহীন, অর্থাৎ আমরা কি খণ্ড খণ্ড বিভক্ত হবো, আর যা কিছু আছে সবকিছু খণ্ডকান বিহীন বা অ্যাসেগমেন্টাল। অ্যাসেগমেন্টাল মানে কি? সেগমেন্টাল মানে খণ্ডকান যুক্ত, আর অ্যাসেগমেন্টাল মানে না, মানে না, ইউ মানে হ্যাঁ, মানে না। আচ্ছা, এখন জীবনযাপনের উপর ভিত্তি করে আবার চার ভাগে বিভক্ত করা হয়: স্বাধীন জীবী, অর্থাৎ যে সকল প্রাণী স্বাধীনভাবে জীবনযাপন করে, যেমন কবুতর। অর্থাৎ স্বাধীনভাবে জীবনযাপন করা বলতে তারা অন্য কোনো প্রাণীর দেহে বাস করে না, তারা নিজেরা নিজেরা
স্বয়ং সম্পূর্ণটাই। আচ্ছা, এরপরে আছে পরজীবী। পরজীবী বলতে বোঝায় যারা অন্যের দেহে বাস করে এবং অন্যের দেহে আবার ক্ষতিও করে, যেমন কৃমি। যে কৃমি আমাদের দেহের বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ করে এবং আমাদের অসুস্থ করে থাকে, এটাই। আর মিথজীবী অর্থাৎ একই অন্যের উপকার করে। অর্থাৎ আমি তোমাদের থাকবো, আমি তোমার উপকার করব, তুমি আমাদের থাকবা, তুমি আমার উপকার করবা, তাহলেই হলো এটা মিথজীবী। সহজীবী বলতে বোঝাচ্ছে যে এক- একে অপরের সাথে বাস করবে, কিন্তু এও সাহায্য করবে না, ক্ষতিও করবে না, এও সাহায্য করবে না, ক্ষতিও করবে না। এটাই সাধারণত হয়ে থাকে আমাদের মধ্যে, যে ক্ষতি সাহায্য কেউ করে না সেরকম। এইটাই যে এটার এক্সাম্পল দেখো, যে মিথজীবী মানে শৈবাল ও হাইড্রা। যে শৈবালে হাইড্রা লেগে থাকে, যে হাইড্রা শৈবালকে সাহায্য করে, আর শৈবাল আবার হাইড্রাকে সাহায্য করে, এইভাবে। আর এখানে ওই যে শার্ক অ্যান্ড রিমোরা, এই যে একটা শার্কের গায়ে বিভিন্ন রিমোরা নামক ছোট ছোট মাছগুলো শার্কের পেটের মধ্যে অবস্থান করে, কিন্তু শার্ক সেগুলোকে খায় না। আবার তারা জায়গা চলে গেলে সেটা তারা চলে যায়। এইভাবে নিজে একে অপরকে সাহায্য করে না, ক্ষতিও করে না, মানে পাশাপাশি থেকে শার্কের পাশে পাশে থেকে চলাচল করে। এইটাই আর কি, সাহায্য, কিছুই না। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হয়তো অঞ্চলায়ন আছে। না না, এরপরে হলো ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর কি? আমাদের যখন যে আমরা একটু মানে ক্লিয়ারেন্স করলাম যে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টির সময় এই ভ্রূণের বিভিন্ন ধরনের স্তর থাকে। এই স্তর থেকে আমাদের যে হাত পা, যেমন কান, চোখ, নাক, এগুলো, এই নাক, এগুলো আমাদের সৃষ্টি হয়। যে ভ্রূণ স্তর থেকে আমাদের নানা অঙ্গ উন্নতি লাভ করে। আচ্ছা, এই ভ্রূণ স্তর আবার তিন প্রকার, যে এক স্তরী। এক স্তরের ভ্রূণ স্তর শুধুমাত্র পরিখেরাদের আছে এক স্তরী, সেই জন্য এখানে এখানে এটা দেওয়া নেই। এখানে দুই রকম দেওয়া আছে, দ্বিস্তরী এবং ত্রিস্তরী। দ্বিস্তরী কাদের? এই যে দ্বিস্তরী যে সকল ভ্রূণস্তর, তাদের হলো যে মেসোডার্মটা থাকে না, তাদের মেসোডার্মের জায়গায় জেলির মতো মেসোগ্লিয়া থাকে। আর যে একটোডার্ম এন্ডোডার্মটা থাকে, কিন্তু মধ্যিখানে মেসোডার্মের বদলে মেসোগ্লিয়া থাকে। এটা একটা জেলির মতন পদার্থ। এটা নিডারিয়াদের দেখা যায় সাধারণত। আর এই যে ত্রিস্তরী যে ভ্রূণ স্তর আছে, সেগুলো একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এটা হলো তিন থেকে নয়, অর্থাৎ প্লাটিহেলমিনথাস নিমফেস থেকে কর্ডেটা পর্বের প্রাণীদের মধ্যে এগুলো বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে পৌষ্টিক নালীর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে প্রাণী জগৎকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়া অর্থাৎ যাদের পৌষ্টিক নালী নাই তারা হলো প্যারাজোয়া, আর যাদের আছে তারা হলো এন্টারোজোয়া। আর এই প্যারাজোয়া হলো কারা? যে পরিফেরাদের পৌষ্টিক নালী নাই, আর নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত আর সবাই পৌষ্টিক নালী আছে, সেজন্য নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত সকল প্রাণী এন্টারোজোয়া, পরিজোয়া নয়। আচ্ছা, নোটোগার্ডের উপর, আমার নোটোগার্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়, যে অমেরুদণ্ডী, মেরুদণ্ডী। এইটা এটি দেহের মধ্যভাগ, মধ্যপৃষ্ঠভাগে অবস্থিত নমনীয় স্থিতিস্থাপক। নটোকর্ডে উপস্থিত অনুপস্থিত ভিত্তি করে প্রাণী জগৎ আবার দুই প্রকার। নন কর্ডাটা, 1 থেকে 8 পর্যন্ত, যারা যে সকল প্রাণী আছে একজনেরও নটোকর্ড নেই, অর্থাৎ কোনো মেরুদণ্ড নেই, তারা অমেরুদণ্ডী। কিন্তু কর্ডাটা পর্বে প্রাণীরা মেরুদণ্ডী। এরা সেজন্য এদের হয় ভ্রূণ অবস্থায় নাই, যে কোনো একটা জীবন দশা কোনো একটা অবস্থায় এদের নটোকর্ড ছিল, সেজন্য এরা কর্ডাটা। এই কর্ডাটা প্রাণীকে নটোকর্ডের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর ভার্টিব্রাটা। আচ্ছা, এই আর কি। আর এখানে একটা কথা বলা রাখি, ইউরোকর্ডাটাদের নটোকর্ড থেকে লেজে, আর সেফালোকর্ডাটার নটোকর্ড থেকে লেজ থেকে মাথা পর্যন্ত, আর এই ভার্টিব্রেটার নটোকর্ড পরিবর্তিত হয়ে নটোকর্ডটি মেরুদণ্ডে পরিণত হয়েছে। আচ্ছা, বুঝলাম তাহলে। এরপরে কি আছে? এরপরে আছে অঞ্চলায়ন। অঞ্চলায়নকে আবার বলা হয় ট্যাগমেন্টেশন। মানে এটা শুধুমাত্র আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। আর্থ্রোপোডা বলতে যে কীট পতঙ্গ আছে, মানে এই যে কি বল, ফড়িং, তেলাপোকা, মাকড়সা, এরা মানে যাদের হলো সন্ধিযুক্ত পা থাকে তারাই হলো আর্থ্রোপোডা। আচ্ছা, এই এদের যে আহ দেহ যে অঞ্চল সৃষ্টি হয় সেগুলোকে অঞ্চলায়ন বলা হয়। এই যে দেখুন এখানে একটা কি বলে, এটা চিংড়ি, ধরে নিন এটা চিংড়ি। এই চিংড়ির যে মাথা আছে আর এই যে বক্ষ, এদের মাথার মধ্যে কিন্তু এই যে এদের বক্ষ থাকে, সেজন্য এদের মাথা ও বক্ষ এক হলো, সে শিরবক্ষ বলা হয় একসাথে। আর এই নিচের যে অংশ সেটাকে উদর বলা হয়। অর্থাৎ এদের দুইটি অঞ্চল।
কিন্তু আবার দেখেন ফড়িং এর কিন্তু তিনটা অঞ্চল, এদের মাথা আলাদা, বক্ষ আলাদা, উদর আলাদা, সেজন্য এরা আবার অঞ্চল। বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন রকম আর্থ্রোপোডার মধ্যে বিভিন্ন রকম ভাগ হয়। এটাই বেশি জানা লাগবে। কিন্তু যাদের হলো আহ তিনটা অঞ্চল থেকে তাদের বলে ইনসেক্টা, আর যাদের দুইটা অঞ্চল থেকে তাদের বলা হয় ক্রাস্টেশিয়ান। আচ্ছা, এটা একটা হালকা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, বুঝলাম তাহলে। এরপরে কি আছে? এরপরে হয়তো পরিখা পর্বত প্রাণীদের বৈশিষ্ট্য, আশা করি তাই। আহ, হ্যাঁ, যা ভাবছিলাম তাই। এখন আমাদের সামনে এসছে যে প্রাণী জগতের প্রাণীদেরকে 9টি পর্বে ভাগ করা হয়। এই 9টি পর্ব কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়ান, নিক্টেস, নেমাটোডা, হ্যাঁ, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানেলিডা, অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা, এই নয়টা ভাগের প্রথম ভাগ হলো কি পরিফেরা, বা এই পরিফেরাদের কি বলা হয়? ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী কারণ এদের দেহে নানান প্রকার ছিদ্র থাকে। আর এই যে পরিফেরা, এই পোর মানে হলো ছিদ্র বা গহ্বর। এই যে পোর মানে ছিদ্র বা গহ্বর, আবার ওস মানেও কিন্তু ছিদ্র বা গহ্বর। বুঝছেন? আচ্ছা, এই পরিফেরাদের কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। এই পরিফেরা পর্বের নানা বৈশিষ্ট্য আছে, আমাদের এই প্রতিটা পর্ব অনেক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা খুবই কঠিন, সেজন্য আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। আচ্ছা, পরিফেরা ছন্দটা কি? অনেক স্পঞ্জ, এখানে অ দিয়ে অস্ট্রিয়া অস্কুলাম, ন দিয়ে নালীতন্ত্র নিশ্চল, আহ স্পঞ্জ দিয়ে স্পঞ্জিন স্পঞ্জিস স্পিকুল। এখন আর এখানে ক দিয়ে কোয়ানোসাইট। এখন জিনিসগুলো কি আমরা এখন জানবো। আমরা জানি যে অস মানে গহ্বর, সেটা বুঝছি। আর অস্ট্রিয়া অস্কুলাম, যেহেতু আছে সেহেতু দুটাই গহ্বর, অস্কুলাম যেহেতু বড় দেখতে, দুটা বড় গহ্বর, লম্বক্ষ বরাবর থাকে এই গহ্বরটা। আচ্ছা, আর অস্ট্রিয়া হলো সাইডে সাইডে থাকে গহ্বর গুলো, কিন্তু এটা ছোট একটা গহ্বর। যেহেতু আছে সেহেতু এটা গহ্বর হবে। আচ্ছা, তারপর নাড়িতন্ত্র থাকে, এবং এরা খুবই নিম্নমানের, যেহেতু এরা নিশ্চল হবে। আচ্ছা, আর এদের তো কোনো পরিপাকতন্ত্র, পানি সংবন্ধন কিছুই নেই, তাদের নালীতন্ত্র আছে। আচ্ছা, ঠিক আছে। ক দিয়ে কোয়ানোসাইট, এরা কোয়ানোসাইট বলতে কি, এই যে অস্ট্রিয়া যে গহ্বরের মধ্যে ছাঁকনি, মানে পানি থেকে খাবারটা ছেঁকে নেওয়ার জন্য যে ফ্লাজেলা যুক্ত বিভিন্ন অংশ থাকে সেগুলোকে বলে কোয়ানোসাইট। স্পঞ্জ দিয়ে তিনটা অংশ, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল। স্পঞ্জিন প্রোটিনের লাস্টে ইন থাকে, স্পঞ্জিন ইন, তাহলে এটা কোনো, যে এই স্পঞ্জটা যে প্রোটিন দ্বারা গঠিত হয় সেটি হলো স্পঞ্জিন। স্পঞ্জোসিল, সিল মানে গহ্বর, তাই স্পঞ্জোসিল মানে এটাও নিশ্চয়ই এই যে স্পঞ্জের যে গহ্বর থাকে সেটি স্পঞ্জোসিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পিকিউল। স্পিকিউল কথাটার মানে স্পাইক মানে কি? স্পাইক মানে হলো কাটা। স্পাইক মানে হলো কাটা। স্পাইক মানে কাটা, এবং এই ছোট কাটা, স্পাইক মানে বড় কাটা, আর স্পিকুল মানে ছোট কাটা। মানে এই যে পরিফেরাদের দেহে যে ছোট ছোট কাটা থাকে, এই ছোট ছোট কাটাগুলোকে বলা হয় স্পিকুল। আচ্ছা আচ্ছা, এটাই জানলাম আমরা। এবার দেখা যায় যে বিভিন্ন বৈশিষ্ট্য, এদের গঠন, কোষীয় মাত্রায় আমরা আগে এটা দেখছি, কোনো রকম সিলম নেই, যে এদের কোনো সিলম নেই, বুঝছেন? এই কথাটা আমি এড়িয়ে গেছি, আর আমার ঠিক হয়নি অবশ্য। সিলম হলে এক ধরনের গহ্বর, কিন্তু এদের সেই সিলমটা নেই, সেজন্য যাদের সিলম নেই, মানে নেই, অ্যাসিলমের। এদের পরিপাক নেই, পরিপাক নালী নেই, তাই এরা প্যারাজোয়া। এদের ভ্রূণ স্তর এক স্তর বিশিষ্ট। আচ্ছা, মানে এরা হলো এক স্তর বিশিষ্ট ভ্রূণ স্তর, যেটা আমি আগে বলছি, শুধুমাত্র এদেরই থাকে। এরা হলো অপ্রতিসাম্যতা দেখা যায়, মানে এটা হলো অপ্রতিসাম্য, অর্থাৎ এদের আহ একাধিক স্তরে ভাঙা যায় না, মানে লম্ব বরাবর একাধিক যে খন্ড খন্ড অংশেদের ভাগ করা যায় না, মানে প্রতিসাম্যতা এরা দেখায় না। প্রতিসাম্যতা বলতে গেলে যে একাধিক সমান সমান অংশ এদের দেখা যাবে, সেগুলোই প্রতিসাম্য। কিন্তু এদের ভাঙলে একাধিক সমান সমান অংশ দেখা যায় না, কিন্তু এরা অপ্রতিসাম্য। আচ্ছা, এদের দেহে যে ছোট ছোট ছিদ্রপথ থাকে তাদেরকে অস্টিয়া বলে, আমরা আগে দেখছি। অস্কুলাম বড় গহ্বর জানি, লম্বাংশ বরাবর। এদের দেহে যে পানি ধারণকারী বড় গহ্বর এলা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এদের দেহে কোনো সংবহনতন্ত্র থাকে না, তাই থাকে থাকে নালীতন্ত্র, আগে বলছি। এদের দেহে স্পঞ্জিন প্রোটিন বলছি, স্পিকুল নামক কাটাময় অংশ, এটা বলছি ছোট কাটা নিশ্চল থাকে। আগেই বলছি কর্নোসাইট নামক তাদের ছাঁকনি থাকে, যেটা হলো অস্টিয়ার মধ্যে থাকে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি।
এরপরে এরপরে যে পরীক্ষার প্রাণীদের কিরকম দেখতে, তাদের বিভিন্ন অঙ্গ কিরকম, সেই একটা ছবি আছে। যে আমরা যেটা করছিলাম, অথবা বড় গ্রহ আছে, ছোট গ্রহ এক্সপোনেনশিয়াল, এখানে যে মধ্যবর্তী যে গ্রহ বা নালীতন্ত্রে যে নালী নালী আছে, এই যে ছোট ছোট কাটা, এগুলো হলো স্পিকিউল। আর স্পঞ্জিন হলো যে প্রোটিন আছে, এগুলো স্পঞ্জিন আছে, এটা আমরা বুঝছি। পরবর্তীতে কি আছে সেটা দেখা যাক। পরবর্তীতে আশা করি নিডারিয়া আছে, তাই তো থাকার কথা। এই তো নিডারিয়া। এই যে নিডারিয়া হলো, এটা হলো দ্বিতীয় পর্ব। আর এদেরকে কি বলা হয়? সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়। নিডারিয়াদের বলা হয় কি? সমুদ্রের রেন ফরেস্ট। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখা দরকার। এদেরকে সমুদ্রের ফুলও বলা হয়। প্রবাল প্রাচীরের 25% জীব থাকে এই নিডারিয়া। ও সরি। হুম। 25% জীব থাকে নিডারিয়া। হুম। আচ্ছা, এবার এখানে যে হিলটা আছে সেটা হলো ডবল মেশিন। ডাবল মানে ডিপ্লোপ্লাস্টিক, ডাবল মানে নিডারিয়া, সেহেতু ডিপ্লোপ্লাস্টিক মানে নিডারিয়া। আর মেশিন, এদের মেসোগ্লিয়া থাকে, অর্থাৎ এরা হলো, যে আমি আগে বলছি ডিএসসি, যেহেতু সেহেতু ওদের একটোডাম এন্ডোডাম থাকে, কিন্তু মেসোডাম হলে মেসোগ্লিয়া থাকে। আর এই মেয়ে আবার মনে রাখা যায় মেডুসা আর পলিপ দশা, এরা দুটো দশা প্রদর্শন করে, সেটা হলো মেডুসা পলিপ দশা। শীত হলো সিলেন্টারম, সিলেন্টারম মানে নিডারিয়ার যে গহ্বরটা থাকে তাদের বলে সিলেন্টারম। আর নতে হলো নিডোসাইট, নেমাটোসিস্ট। এই জিনিসটাকে আমরা পরবর্তীতে দেখছি, সেই জিনিসটা কি। আচ্ছা। এদের দ্বিস্তরী ডিপ্লোপ্লাস্টিক, যে মানে সাধারণ যে পাঁচটা আহ, বৈশিষ্ট্য থাকে সেটা এখানে লেখা আছে প্রথমে। অরীয় প্রতিসাম্য অধিকারী জীব, অরীয় প্রতিসাম্য অর্থাৎ হলো অরীয় হয়ে বিন্যস্ত থাকে, যে আমরা আগে দেখছি চারদিকে চারটা। আচ্ছা, এদের কোনো সিলম নেই, অর্থাৎ অ্যাসিলমেট আমরা আগে দেখছি। পরিপাক নালী যেমন অ্যান্টারোজোয়া। আচ্ছা। কোনো, এটা হলো কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট। ঠিক আছে। এদের একটোডার্ম এন্ডোডার্মের মধ্যবর্তী স্থানে মেসোগ্লিয়া থাকে, এটা ঠিক আছে। দেখেছেন এখানে কোষ টিস্যু মাত্রার গঠন, আগেটা ছিল কোষীয় মাত্রার গঠন। এদের আবার কোষ টিস্যু মাত্রার গঠন। নিডারি হলো কোষ টিস্যু, আবার এদের পরিপাক নালী আছে, এটা ইন্টারোজোয়া। কিন্তু পরিফেরা ছিল কি? প্যারাজোয়াম। শুধুমাত্র পরিফেরাই হলো প্যারাজোয়াম, সবকিছু ইন্টারোজোয়াম। আচ্ছা। আর এবার এখানে 6 নম্বর থেকে যে এদের একটোডার্ম, এই যে মেসোগ্লিয়া, ঠিক আছে। মেডুসা ও পলিপ দেখা যায়। মেডুসা দশায় কি এরা হলো, যে যে সকল মেডুসা যখন 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 মেডুসা দশায় থাকে তখন এরা মদে মুক্ত, এরা মুক্ত অবস্থায় থাকে, এবং যখন মুক্ত অবস্থায় থাকে তখন তারা যৌন ধারণ করতে পারে। কেননা যৌন ধারণের ক্ষেত্রে কখনোই নিশ্চল থেকে যৌন ধারণ করা যায় না, একটু নড়াচড়া লাগে তাহলে যৌন ধারণ হয়। সেজন্য মুক্ত থাকে তখনই যৌন ধারণ হয়, কিন্তু যখন স্থবির, পলিপের ক্ষেত্রে স্থবির থাকে তখন হলো যৌন ধারণ হয় না, কিন্তু যদি ধারণ করতে ইচ্ছা করে তাই অযৌন ধারণ করে। আচ্ছা আচ্ছা। এরা দুইটি যৌন জনন দেখালেও, দুইটা জনন দেখায়, কিন্তু এরা দেখতে কিন্তু একই রকম। আচ্ছা, এদের দেখে যে গহ্বর পাওয়া যায় তাদের বলে সিলেন্ট, মানে সিল মানে গহ্বর, সেহেতু সিলেন্টার মানে এদের গহ্বর। নিউরোসাইট নামক দংশনাঙ্গ থাকে, এদের যে দংশনাঙ্গ তাকে বলে নিউরোসাইট। অর্থাৎ এরা যে শিকার ধরে, একটা অঙ্গ দিয়ে তারা শিকার ধরে, সেটাই হলো নিউরোসাইট। আর এই নিউরোসাইটের মধ্যে নেমাটোসিস্ট থাকে। নেমাটোসিস্ট কি? নেমাটোসিস্ট হলো একটা থলি। এই থলির মধ্যে একরকম বিষাক্ত পদার্থ থাকে, যে বিষাক্ত পদার্থের নাম হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন যে প্রাণীর দেহে ঢোকে, মানে ওরা যে পোকামাকড় গুলো খায়, সেই পোকামাকড় গুলো দেহে ঢোকে, তারপরে এই সেই পোকামাকড় গুলো অজ্ঞান হয়ে যায়, এবং তারপর তার সেটা ভক্ষণ করে। এই যে এরা বহুরূপীটা বিদ্যমান, অর্থাৎ এটা যৌনিক অজনিত দুইটাই দেখে, কিন্তু বহুরূপ। এটা একটা লার্ভা দশা। লার্ভা দশা মানে এরা হলো ভ্রূণ অবস্থায় কিরকম দেখতে, মানে বাচ্চা অবস্থা, সব থেকে একটা বাচ্চা অবস্থা। আমাদের যে গ্রাম অঞ্চলে বিভিন্ন বাচ্চা অবস্থাতে বিভিন্ন নাম দেওয়া হয়, এদেরও বাচ্চা অবস্থায় নাম দেওয়া হয় যে প্লানুলা। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্লানুলা। আচ্ছা, এই 20 প্রজাতির স্বাদু পানির বাকি সবগুলো সামুদ্রিক, অর্থাৎ নিডারিয়ার 20 প্রজাতি হলো স্বাদু পানি। স্বাদু পানি, মিষ্টি পানি, মানে নদী, নদী পুকুর এইসব। আর যা কিছু আছে সবকিছু হলো সামুদ্রিক। আচ্ছা, এর উদাহরণ হলো হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এপিডার্মিস, যে যে দংশনাঙ্গ, এই পুরো অঙ্গটাকে, এটা হলো দংশনাঙ্গ পুরোটা। আচ্ছা, আর এই যে মেসোগ্লিয়া হলো যে মধ্যিখানে জেলির মতো দেখতে, আর এই যে সিলেন্ডার হলো যে মধ্যবর্তী যে গহ্বর, আমি বলছি সিল মানে গহ্বর। তারপর এই যে নেমাটোসিস্ট।
এপিডার্মিস মানে বহিঃস্তর, সরি আমার ভুলে গেছি, নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট হলো দংশনাঙ্গ, এরকম থাকে। আর নিউরোসাইট, আচ্ছা, নিউরোসাইট দংশনাঙ্গ, আর নেমাটোসিস্ট আমি থলি, এই থলির মধ্যে সেই ইগনোটক্সিন থাকে। এই নিউরোসাইট যখন এটা দিয়ে দংশন করে, তাই এইখান থেকে একটা পদার্থ বের হয় যেটা অজ্ঞান করে, এর ভিতরে যায়, সে তারা ভক্ষণ ভক্ষণ করে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এরপরে প্লাটিনাম মেন্টেস আছে। আজকে প্লাটিনাম মেন্টেস পর্যন্ত করাতে পারবো না? প্লাটিনাম মেন্টেস এখন আর করাবো না, ডিরাই পর্যন্ত থাক। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।